সিনেমার ইতিহাসে এমন কিছু চলচ্চিত্র আছে যা শুধু জনপ্রিয় নয় বরং কিংবদন্তি সমতুল্য। প্রাচীন এক মিশর যেখানে নীল নদের তীরে ক্ষমতার খেলা জমে উঠেছে। একদিকে বিশ্বের অধিপতি রোমের সর্বাধুনিক জুলিয়াস সিজার, অন্যদিকে সিংহাসনের জন্য লড়াইরত উচ্চবিলাসী দুই ভাই বোন। এই টান উত্তেজনার মধ্যে শুরু হয় এক ঐতিহাসিক নাটক। জুলিয়াস সিজার যখন আলেকজান্দ্রিয়ার মাটিতে পা রাখেন তখন বাতাসে যেন ষড়যন্ত্রের গন্ধ ভারী। বালক রাজা টলেমি তাকে স্বাগত জানালেও পর্দার আড়ালে থাকা প্রধানমন্ত্রী পথিনাস এবং উচ্চবিলাসী ভাইবোন আর্সেনোর চোখে ছিল অন্য খেলার ইঙ্গিত। তারা সিজারের কাছে ক্লিওপেট্রাকে খলনায়িকা হিসেবে তুলে ধরেন, কিন্তু সিজার নামের এই ধুরন্ধর রাজনীতিকের মনে ছিল অন্য হিসাব। এই খেলার আসল রানী তখন মঞ্চে আসেনি। হঠাৎ সিজারের সামনে আনা হয় এক বিশাল গালিচা। কোনো সাধারণ উপহার নয়, সেই গালিচার ভেতর থেকে বিদ্যুৎ চমকের মতো বেরিয়ে এলো স্বয়ং ক্লিওপেট্রা। শুধু একজন সুন্দরী নারী নন তিনি, নিজেকে পরিচয় দিলেন দেবী আইসিসের কন্যা এবং মিশরের আসল উত্তরাধিকারী হিসেবে। তার আগমন ছিল একাধারে সৌন্দর্য, সাহস এবং কৌশলের এক অপূর্ব মিশ্রণ যা সিজারকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলে। ক্লিওপেট্রা নিজের জীবন বাঁচাতে সিজারের শস্যকে সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেন। সিজার একজন বিচক্ষণ বিজেতা, এই সুযোগ কাজে লাগান তিনি। ঘোষণা করেন এক অদ্ভুত সমাধান। ভাইবোন টলেমি ও ক্লিওপেট্রা একসাথে মিশর শাসন করবেন এবং বিয়ে করবেন। এই ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। একদিকে ক্লিওপেট্রা সিজারের এই রাজনৈতিক ক্ষুব্ধ হন, অন্যদিকে টলেমি ও আর্সেনো ক্রোধে ফেটে পড়েন। বিশ্বাসঘাতকতার জাল বুনতে থাকা প্রধানমন্ত্রী পলিনাসের শেষ রক্ষা হয় না। সিজারের এক নির্দেশে তার শিরচ্ছেদ করা হয়, কিন্তু এই ঘটনা টলেমি ও আর্সেনোকে আরও মরিয়া করে তোলে। তারা পালিয়ে গেলেও যুদ্ধের দামামা বাজিয়ে দেয়। আলেকজান্দ্রিয়ার রাস্তা শুরু হয় নতুন এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুদ্ধ থামলেও শান্তি ফেরেনি। টলেমি মৃতদেহ পাওয়া যায়, কিন্তু আর্সেনো এখনও নিখোঁজ। সিজার কি পারবেন আলেকজান্দ্রিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে, নাকি ক্লিওপেট্রার ভাগ্য কি লেখা আছে? ক্ষমতার এই খেলা কোন দিকে মুড নেবে, সেই রহস্যটুকু এই অংশে মূল আকর্ষণ। আলেকজান্দ্রিয়ার যুদ্ধে আগুন নিভে গেলেও ক্ষমতার খেলা তখনও শেষ হয়নি। এবার খেলার মঞ্চ মিশর থেকে রোম পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে প্রেম ও রাজনীতি এক নতুন অধ্যায় শুরু হয়। ভাই টলেমির মৃত্যুর পর ক্লিওপেট্রা এখন মিশরের একত্র রানী। তিনি মিশরকে ঐক্যবদ্ধ করা এবং রোমের ঋণ পরিশোধ করার স্বপ্ন দেখেন, কিন্তু তার মনে একটি কাঁটা বেঁধে থাকে, তার বোন আর্সেনো। তিনি সিজারকে প্রশ্ন করেন কেন তিনি আর্সেনোকে বাঁচিয়ে রাখছেন। সিজারের নীরবতা যেন এক অশুভ ভবিষ্যতের ইঙ্গিত দেয়। কিন্তু ক্লিওপেট্রার প্রতি তার ভালোবাসার কথা জানালেও তাকে রোমে ফিরতে হবে, তার স্বপ্ন এক নতুন বিশ্ব স্থাপনা প্রতিষ্ঠা করা। ঠিক সেই মুহূর্তে ক্লিওপেট্রা তার সবচেয়ে বড় চালটি চালেন। তিনি সিজারকে জানান যে তিনি তার সন্তানের মা হতে চলেছেন। তিনি আশা করেন এই সন্তানই হবে মিশরের রক্ষা কবচ। কিন্তু সিজার রোমান রাজনীতির মারপ্যাচে বাধা। তিনি তার সন্তানকে নিজের বলে স্বীকার করতে পারেন না। তবুও তিনি ক্লিওপেট্রাকে সুরক্ষার জন্য তিনি সৈন্যদল রেখে যান। এদিকে রোমের সিনেটের সিজার এবং ক্লিওপেট্রা সম্পর্ক নিয়ে তীব্র অসন্তোষ দানা বাঁধে। ব্রোটাস এবং অক্টোভিয়াসের মতো প্রভাবশালী সিনেটরা সিজারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সিজার যখন বিজয়ী বেশে রোমে ফেরেন তখন বাতাসে ছিল ষড়যন্ত্রের গন্ধ ভারী। ক্লিওপেট্রার এক পুত্র সন্তান জন্ম দেন, যার নাম রাখেন টমেলি সিজার বা সিজারিয়ান। তিনি সিদ্ধান্ত নেন এই সন্তানকে নিয়ে তিনি সিজারের সামনে হাজির হবেন রোমের মাটিতে। ক্লিওপেট্রার এই পদক্ষেপ ছিল একাধারে সাহসী এবং বিপজ্জনক। তিনি যখন সিজারিয়ানকে নিয়ে রোমে পৌঁছান তখন সিজার তাকে দেখে অবাক এবং বিচলিত হন। রোমের রাজনৈতিক পরিস্থিতিতে এই সন্তানকে মেনে নেওয়া ছিল প্রায় অসম্ভব। তিনি ক্লিওপেট্রাকে অনুরোধ করেন আপাতত এই সন্তানের পরিচয় গোপন রাখতে। গল্পটি এক নতুন মোড় নেয়। ক্লিওপেট্রা এখন শুধু মিশরীয় রানী নন, তিনি একজন মা যিনি তার সন্তানের ভবিষ্যৎ এবং মিশরের সুরক্ষার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। অন্যদিকে সিজারের প্রেম এবং কর্তব্য দ্বন্দ্বে জর্জরিত। তাদের এই অসমাপ্ত প্রেম এবং সিজারিয়ানের পরিচয় আগামী দিনে রোমের ইতিহাসে যেন এক ভয়ঙ্কর ঝড় তুলতে চলেছে, তার পূর্বাভাস এই অংশে পাওয়া যায়। রোমের ক্ষমতার কেন্দ্র ক্লিওপেট্রার আগমন যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দেয়, যেখানে প্রেম এবং রাজনীতি এমনভাবে মিশে যায় যেখানে দুটি মহান সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দেয়। ক্লিওপেট্রা যখন তার পুত্র সিজারিয়ানকে নিয়ে রোমে পৌঁছান তখন তাকে স্বাগত জানান মার্ক অ্যান্টনি, কিন্তু সিজারের অনুপস্থিত এবং অ্যান্টনির সতর্কবাণী রোম আপনার জন্য বিপজ্জনক এক অশুভ সংকেত দেয়। ক্লিওপেট্রা বুঝতে পারেন এই শহর ফুলের বিছানা নয়, বরং কাটার মুকুট।
সিজার তার পুত্রকে দেখে আনন্দিত হলেও রোমান সিনেটের ভয়ে প্রকাশ্যে স্বীকার করতে পারে না, কিন্তু তিনি ক্লিওপেট্রা এই পরিচয় গোপন রাখতে বলেন। এরপর সিজারের প্রাসাদে এক অনুষ্ঠানে ক্লিওপেট্রাকে সিজারের রক্ষিতা বলে অপমান করা হয়। মিশরের রানী এই অপমান নীরবে সহ্য করেন, কিন্তু তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের এক আগুন। ক্লিওপেট্রা তা আর অপেক্ষা করেনি, তিনি এক ঐতিহাসিক মুহূর্তের সামনে শিশু সিজারিয়ানকে সিজারের পায়ের কাছে রেখে পিতা হিসেবে পরিচয় করিয়ে দেন। হতবাক সিজার বাধ্য হন ছেলেকে স্বীকার করতে, কিন্তু স্পষ্ট করে দেয় যে রোমের উত্তরাধিকার অক্টেভিয়াসই থাকবে। এই ঘটনা সিজারের শত্রুদের, বিশেষ করে ব্রুটাস এবং অক্টেভিয়াসকে হিংস্র করে তোলে। সিজার নিজেকে আজীবন স্বৈরশাসক ঘোষণা করেন এবং বিশ্বজয়ীর নতুন পরিকল্পনা করেন। ক্লিওপেট্রা তাকে আরও ক্ষমতাধর হতে বলেন, এমনকি নিজেকে দেবতা হিসেবে ঘোষণা করতে বলেন। তিনি দাবি করেন সিজার যেন তার স্ত্রী ক্যালিফোর্নিয়াকে ত্যাগ করে তাকে বিয়ে করেন এবং সিজারিয়ানকে উত্তরাধিকার ঘোষণা করেন। কিন্তু সিজার রাজি হন না। তিনি বলেন, আমার স্বপ্ন রোমকে নিয়ে, আমি রোমকে শেষ করতে পারি না। ক্লিওপেট্রা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বুঝতে পারেন তিনি সারা জীবন সিজারের রক্ষিতা হয়েই থেকে যাবেন। রাগে দুঃখে সিজার তাকে মিশরে যেতে বলেন। ক্লিওপেট্রা তার বিচ্ছেদের পর সিজারের জীবনে নেমে আসে নতুন এক বিপর্যয়। সিনেটে তারই বিশ্বস্ত সহচর ব্রুটাস এবং অন্য সিনেটরা তাকে নির্মমভাবে হত্যা করে। দূরে মিশরে ক্লিওপেট্রা যেন এই বিশ্বাসঘাতকতার আঁচ পান। এই সিনেমার শেষ অংশে শুধু একজন সম্রাটের রাজনৈতিক পতনকেই দেখায় না, বরং ক্লিওপেট্রার ব্যক্তিগত ট্র্যাজেডি, স্বপ্নভঙ্গ এবং এক অসমাপ্ত প্রেমের করুণ পরিণতিকেও তুলে ধরে, যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছে।